বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা করতে চাই। ওয়ানডে সিরিজটা নিয়ে বিশেষ করে গেল ম্যাচটাতে যে বিপর্যয় সেসব প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। আমরা রকিবুল হাসানের কথা শুনছিলাম, একটু হার্ড লাইনে তিনি কথা বলছিলেন। একটু জানতে চাইবো যে পারফরমেন্স বেসড পেমেন্ট বিষয়টা আসলেই বাস্তবসম্মত কিনা, বা এরকম কোনো কালচার আছে কিনা? না, রকিবুল ভাই যেটা বললেন আমার মনে হয় যে তিনি অনুরাগ থেকে বললেন, যে প্রচণ্ড আসলে ভালোবাসলে আমরা যাদেরকে ভালোবাসি তাদের পরে কিন্তু অভিমান থাকে, অনুরাগ থাকে, রাগ সব সময় থাকে না। আসলে লাস্ট ম্যাচে যেটা খেতারামাতে প্রেমাদাসায় যেটা হয়েছে সেটা আসলেই সবাইকে হতাশ করেছে, এবং সবাই যেটা বললাম যে ভালোবাসা সে অনুরাগ থেকে বলছে। রকিবুল ভাই যেটা বললেন যে পারফরমেন্স বেস যে স্যালারি স্ট্রাকচার কিংবা বোনাস ব্যাপারটা, এটা আসলে আমার মনে হয় যে এটা বোধহয় আধুনিক মানে আমরা যেটা দেখি সব বোর্ডে এরকম দেখি না। তবে একটা তো মানে পারফরমেন্সের যে মূল্যায়ন করার ব্যাপারটা সেটা কিন্তু থেকে যায়, যে পরের বছর একটা বছর পর কিন্তু রিভিউ হয় তার পারফরমেন্স বেস ধরে, যে তিনি কোন ক্যাটাগরিতে থাকবেন, কোন তার স্যালারি হবে, তার বোনাস কেমন হবে, এটা থাকে। তারপরেও কেন এমন হয়, এটা আসলে প্রশ্ন। আমরা কিন্তু ওই জায়গাটায় যে রকিল ভাই কিন্তু বলেছেন যে আমরা লেগ স্পিনে কিন্তু গুগলি বুঝতে পারি না, লেগ স্পিন কোনটা, স্ট্রেট আসছে কোনটা, ওটা বুঝতে পারি না। তো এইখানে আমরা আসলে অনেকটা পিছিয়ে গেছি। এই টেকনিক্যালি ব্যাপারটা আমরা হয়তো মানসিক ব্যাপারগুলো বলি, কিন্তু এটা বলতে বলতে কি হয়, মানসিক ব্যাপারটা সবাই সামনে চলে আসার পরে আমাদের টেকনিক্যাল যে ব্যাপারগুলো, সাইডগুলো, তারা যে দুর্বলতা সেটা কিন্তু ঢাকা পড়ে যায়। এবং আমি যদি আপনাকে একটু বলতে চাই যে এই ক্ষেত্রামায় যেটা প্রেমাদাসায় যেটা হলো, এটা কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতন এই মাঠটা। এবং এই যদি আমি বলি যে লাস্ট 5 ওয়ানডেতে ভারত খেলেছে এখানে 2টি ম্যাচ, অস্ট্রেলিয়া খেলেছে 2টি ম্যাচ, এবং বাংলাদেশ একটি ম্যাচ খেললো। সবকটি ম্যাচেই কিন্তু আপনি দেখবেন যে শ্রীলঙ্কা পরে বোলিং করেছে, এবং মিডিল অফ দ্য ইনিংসে এসে কিন্তু তারা এই মিস্টিরিয়াস স্পেলগুলো তাদের হয়েছে। মানে এটা একটা রহস্যময় ব্যাপার যে কি হয় আসলে ওই সময়টাতে। নিঃসন্দেহে, অর্থাৎ ঠিক একতরফাভাবে বাংলাদেশি ব্যাটারদের সেক্ষেত্রে অভিযোগ তোলার সুযোগটা নেই, কারণ এর আগেও আমরা এ ধরনের সিচুয়েশন দেখেছি। কিন্তু একটা ব্যাপার লক্ষণীয়, বেশ অনেক বছর আগে আমরা চামিন্দা ভাসের সেই হ্যাট্রিকের কথা যদি বলি, যে বাংলাদেশের টপ অর্ডার একদম গুড়িয়ে দিলেন তিনি, শ্রীলঙ্কার এই পেসার। সেই সময়টাতে অর্থাৎ একটা উইকেট পড়ার পরে অনেকগুলো উইকেট একসঙ্গে পড়ে যাওয়া, তারপরে তো আসলে অনেকগুলো সময় কেটে গেছে, অনেক বছর ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এই লেভেলের ক্রিকেটটা খেলছে, ওয়ার্ল্ড কাপ খেলছে। সেই কালচারটা থেকে বা সেই সিচুয়েশন থেকে, অর্থাৎ এক ধাক্কায় অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার যে কালচারটা, সেটা থেকে বাংলাদেশ এখনো বেরিয়ে আসতে পারলো না এত বছরেও। আসলে আমরা কিন্তু বলি, অনেক সময় বলি যে সাউথ আফ্রিকাকে চোকার্স বলি আমরা, যে তারা পেশার মুহূর্তটা নিতে পারে না। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে চোকিং করে, কিন্তু আমরা বেশি চোকিং করছি, বাংলাদেশ কিন্তু আসলে চোক করে বেশি, মানে ওই চাপটা তারা নিতে পারে না। এবং আপনি যেটা বললেন যে চামিন্দা ভাস ওরকম হ্যাট্রিক করার পরেও কিন্তু মিডল ওভারে গিয়ে আমাদের হয়েছে, কিন্তু আমরা কেন পারছি না এখন? আমার মনে হয় যে এখানটাতে আসলে প্রশ্ন, যে আমরা কেন পারছি না। আমরা কি প্রপার স্টাডি করছি প্রতিপক্ষকে, শ্রীলঙ্কার এই মাঠে এই সময়টাতে কে বোলিং করতে আসছে? আমরা জানি, আমরা দেখেছি যে হাসারাঙ্গা যিনি লেগ স্পিন করেন, তার কিন্তু আপনি যদি স্টাডি করে দেখেন, তার 60টা বলের অন্তত 40টা বল থাকে আপনার লেগ স্পিন। সেইখানে আপনার লিটন দাসের কথা যদি বলি, তিনি বিট হয়েছেন। তাওহিদ দিত এতটা ফাঁক রেখে তার ব্যাট এবং পায়ের মাঝখানে। তো এইগুলো আসলে আমার মনে হয় যে স্টাডি আমরা করি না, প্রপার স্টাডি করি না। এটা শুধু টিম ম্যানেজমেন্ট থেকে না, একজন প্লেয়ারের জন্য কিন্তু পার্সোনালি পরীক্ষার আগের রাতে যেমন তাকে কিছু স্টাডি করতে হয়, সেরকম স্টাডি তাকেও করতে হয়। আমার মনে হয় যে এখানে ল্যাকিং আছে, এবং সেখানেই দায়বদ্ধতার প্রশ্নটা এসে যায়। নিঃসন্দেহে ল্যাকিংসটা অবশ্যই আছে, কিন্তু আলটিমেটলি যে সিচুয়েশনটা তৈরি হলো সেটার পেছনে অনেকগুলো কারণকে দায়ী করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ একটা ট্রানজিশন পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা জানি যে ক্যাপ্টেন্সিতে চেঞ্জ এসেছে, এবং একই সঙ্গে সিনিয়র বেশ কজন ক্রিকেটার অবসরে চলে গেছেন। এই ধরনের সিচুয়েশনটা কি আসলে সেই ট্রানজিশন পিরিয়ডের ফলাফল, নাকি কালচারটাই আসলে এরকম, বাংলাদেশ এইভাবেই খেলে আসছে? আমি ওটা বলবো না ট্রানজিশন পিরিয়ডটা, কারণ আমার এটা একটা অজুহাত মনে হবে যে এটা একেবারে সবাই তো একসঙ্গে চলে যায়নি, ধাপে ধাপে গিয়েছে। কিন্তু শূন্য স্থানগুলো পূরণ করার একটা সময় বাংলাদেশ পেয়েছে, কিন্তু সেটা কেন হচ্ছে না? আমার বারে বারে ওইখানটাতে মনে হচ্ছে যে এই যদি আমি পার্টিকুলার লাস্ট ম্যাচের কথাটা বলি, এইখানে যে ব্যাপারটি হয় আসলে সাপলুডুর খেলা হয়। আপনি প্রথম যদি দেখেন, আপনি প্রথম যখন বলটা হার্ড থাকে তখন কিন্তু রান করা যায়, এবং ভারতেরও
যদি আমরা একটা ইনিংস দেখি, ভারত কিন্তু 207 রান করেছিল, সেই ম্যাচে 90-র উপরে তাদের ওপেনিংয়ে পেয়ার হয়েছিল, সেই ম্যাচটাতেই 31 রানের ভিতর 4 উইকেট পড়ে গিয়েছিল। পরের একটি ম্যাচে তাদের সম্ভবত 19 রানের ভিতর 4 উইকেট পড়ে গিয়েছিল, এবং অস্ট্রেলিয়াও এবং 7 রানের ভিতরে 5 উইকেট পড়ে গিয়েছিল। তো সবখানে যেটা দেখা যাচ্ছে ওই সময়টা সাপলুডুর খেলা চলে খেত্তারামায়, এই যেটা প্রেমাদাসা আর কি খেত্তারামা ওই এলাকাটা, তো ওইখানে সাপলুডুর খেলা চলে। ওইখানে বলটা যখনই সফট হয়ে আসে তখন কিন্তু লেগ স্পিনটা ধরে, এবং তার আগেই কিন্তু আপনাকে ওই হার্ড থাকতে থাকতে কিন্তু রানটা তুলতে হয়, এবং আমাদের ওপেনাররা কিন্তু সেটা করেছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এইসব কিন্তু আমরা বলছি, এটা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট জানে, তাহলে কি সেটা তারা প্রপারভাবে তাদেরকে বলেনি, তাদেরকে স্টাডি করেনি? আমার মনে হয় কোথাও গিয়ে এখানে আসলে প্ল্যান এ বি সি যেগুলো থাকে সেটার অভাব ছিল এখানে। আমরা হয়তো একটা প্ল্যান করে এগিয়ে গিয়েছি। নিঃসন্দেহে রকিবুল হাসান যেটা বলছিলেন যে লেগ স্পিনের একটা দুর্বলতা, সেটা আমরা যদি একদম ন্যাশনাল টিমের কথা বলি, বয়সভিত্তিক দলের কথা বলি, কিংবা এমনকি নারী যে ক্রিকেটাররা রয়েছেন আমাদের, তাদের ক্ষেত্রেও আমরা লেগ স্পিনের দুর্বলতার বিষয়টা আমাদের চোখে পড়ে বিভিন্ন টুর্নামেন্টে। এত বছরেও আসলে সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠা গেল না, বাংলাদেশ সেই জায়গায় রয়ে গেল লেগ স্পিনের দুর্বলতা। আসলে একটা বাস্তবতা দেখেন যে আমরা বারেই বলি যে আমাদের এখানে ওই বোলারটা নাই, ওই পিচ নাই, ওই প্রতিদ্বন্দ্বিতা নাই, তো আমরা তাহলে কি করতে পারি? আমরা যদি ফুটবলের কথাটা একটু ধরি, নারী ফুটবলের কথা, আপনারা দেখেন তাদের এখানে লিগ চলে না, তারা কিন্তু অল্প কিছু বেতনে কিন্তু তারা ভুটান চলে গেছে খেলতে, ভুটান লিগে খেলতে চলে গেছে। আমাদের এই ক্রিকেটার যারা জাতীয় দলের পুলে অন্তত আছে, তাদের ভিতর কি সেই চেষ্টাটা আছে যে আমি একটু কাউন্টিতে চেষ্টা করি, আমি একটু শ্রীলঙ্কাতে চেষ্টা করি, কিংবা যে কোনো জায়গায়, মানে একটু যেখানে নাকি আমি একটু আরও নিজে শিখতে পারবো, ওই আর্টসটা নাই। ওই সারা বছরে একটা অপেক্ষা করে থাকে এনসিএল বিসিএল, ওইখানে ভালো টাকা আসে। রকিবুল ভাই ঠিকই বলেছেন, আমাদের যে পরিমাণ আমরা যে ওয়েস্ট পাই আমাদের ক্লাব থেকে, আমাদের ন্যাশনাল লিগ খেলে, সেটা কিন্তু অন্যান্য দেশে নাই। তো সহজে আমি সেটা পেয়ে যাচ্ছি, ওই আর্টসটা নাই। ওই আর্টসটা থাকতে হবে যে আমি আমাদের এখানে যেহেতু নাই, আমি লেগ স্পিন খেলতে পারছি না, আমাকে আর একটা হাই লেভেলে চলে যেতে হবে, সেখানে কিন্তু আমার চিন্তা করতে হবে আমাদেরকে ফরেনে গিয়ে খেলতে হবে। সেই আমার মনে হয় যে সেই জায়গাটা আমাদের দুর্বলতা আছে, এবং প্রত্যেকটা ক্রিকেটারের এখানে একজন এজেন্ট থাকা উচিত যে কিনা এগুলা চেষ্টা করবে। নিঃসন্দেহে সেটা তো রয়েছে, কিন্তু আমরা যদি লেগ স্পিনের দুর্বলতার কথা বলি, সেটা আসলে অনেক বছর ধরেই তো চলে আসছে, কিংবা এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করা, প্রেশার মোমেন্টগুলো হ্যান্ডেল করা। এবং রকিবুল হাসান যেটা বলছিলেন যে পার্টিকুলার ক্রিকেটারের এগেনস্টে অভিযোগগুলো আসছে যে তারা আসলে ওইভাবে সক্রিয়ভাবে চেষ্টা করছেন না উন্নতিটা করার, যে কারণেই ওই পারফরমেন্স বেসড পেমেন্টের কথাটা তিনি বলছেন। আসলেই কি বাস্তবতাটা এরকম যে ক্রিকেটারদের ভেতরে ওই আর্টসটার অভাব রয়েছে যে নিজেকে ওই লেভেলে উন্নতিটা করতে হবে? আমার তো অবশ্যই মনে হয় তাই। আপনি যদি দেখেন, আমি জানি মমিনুল চেষ্টা করছে, নিজে চেষ্টা করছে একটু কাউন্টিতে খেলতে যাওয়ার জন্য, তার ভিতরে এই ইয়েটা আছে। আমরা পত্রিকাতে দেখেছি যে আমার নাইম শেখ, তিনি নিজে মাঠ ভাড়া করে আসলে নিজে প্র্যাকটিস করছেন। এটা কয়েকজন ইন্ডিভিজুয়ালের ভিতর আছে, কিন্তু আমার মনে হয় যে যারা ন্যাশনাল টিমে এই মুহূর্তে স্ট্যাবলিশ হয়ে গেছে, তাদের ভিতরেও এটা থাকা উচিত। এবং রকিবুল ভাই যেটা বললেন যে পারফরমেন্স বেস স্যালারি, এটা কিন্তু আমরা দেখি এখন আধুনিক কর্পোরেট সেকশনে কেপিআই একটা সিস্টেম আছে যে আপনার পারফরমেন্স ধরে প্রত্যেক মাসে তার পারফরমেন্সটা আপগ্রেড করে, যে কি ভালো করলে তাকে বোনাস দেওয়া হয়, খারাপ করলে তাকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এরকম যে ব্যাপারগুলো আছে, এরকম আসলে বিসিবি ভেবে দেখতে পারে, তবে আমার মনে হয় যে আরেকটু সময় দেওয়া দরকার এই দলটাকে। সেটা তো অবশ্যই, কিন্তু আমরা যদি পার্টিকুলার প্লেয়ার ধরে অ্যানালিসিস করতে চাই, স্পেশালি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচাইতে ভালো মানের ব্যাটসম্যান যদি আমরা তালিকা করতে চাই, লিটন দাসের নামটা সবার আগে নিঃসন্দেহে আসবে। কিন্তু তার যে পারফরমেন্স, তার যে অফ ফর্ম, সেটা কি মনে হচ্ছে না যে একটু ঘন ঘনই আসছে তার অফ ফর্মটা, এবং একটু দীর্ঘই হচ্ছে তার অফ ফর্মের ব্যাপারটা? আসলে লিটনের যে ব্যাপারটা মনে হয় যে আপনি ওয়ানডে তার ব্যাটিংটা যদি দেখেন, মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, মানে তার অবস্থাটা এমন হয়ে গেছে। তিনি নিউজিল্যান্ডে পারেননি, তিনি ওয়েস্ট ইন্ডিজে পারেননি, তিনি ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে পারেননি, তিনি শ্রীলঙ্কার মাঠে পারেননি, তিনি একে নামছেন পারেননি, তিনি ওয়ান ডাউনে খেলছেন পারেননি, তিনি চারে খেলছেন রান পাচ্ছেন না। তার মানে তার সমস্যাটা কোথায়? তিনি কিন্তু টেস্টে রান পাচ্ছেন, টি-20-তে মোটামুটি রান পাচ্ছেন, এবং একটা ব্যাপারে দেখা যাচ্ছে যে তিনি ওয়ানডেতে পারছেন। এটা কেন পাচ্ছেন না? আমার কোথাও গিয়ে যেন মনে হয় যে তাকে আসলে যদি আপনি এখন পরের ম্যাচটাতে আপনি কি হতে পারে, আপনার পরের ম্যাচটা হতে পারে তাকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে খেলাবেন, এখানে নাইম শেখ থাকতে পারে, এটা একটা সমাধান হতে পারে। বাট এইটা কিন্তু টিম ম্যানেজমেন্ট ভাবছে না। তাদের মাথায় আছে যে আপনি যদি খেয়াল করেন লিটনের সঙ্গে কিন্তু আশরাফুলের কোথাও একটা যে মিল আছে,
যে লিটনের 4-5টা সেঞ্চুরি আছে, তার ভিতর 4টে ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছিল। আশরাফুলের বোধহয় 6টি কি 3টি সেঞ্চুরি, 3টিতেই বাংলাদেশ জিতেছিল। আশরাফুলের 20টি হাফ সেঞ্চুরির ভিতরে বাংলাদেশ 10টি ম্যাচ জিতেছিল। লিটনের 15টা সেঞ্চুরির ভিতরে সম্ভবত 7টি ম্যাচ বাংলাদেশ জিতেছিল। মানে তারা কিন্তু ইম্প্যাক্ট ফেলে তাদের ইনিংসগুলা। এই ইম্প্যাক্ট ইনিংসগুলা কিন্তু টিম ম্যানেজমেন্ট যখন সার্বিকভাবে দেখে, ওয়াইড অ্যাঙ্গেলে ভাবে, তখন কিন্তু তাদেরকে মনে হয় যে এই ব্যাটসম্যানটাকে আমাকে আসলে দরকার। কিন্তু লিটনের যেটা হয়েছে, আমার মনে হচ্ছে তাকে শাফলিং করে, বারে বারে শাফলিং করে সে নিজেই কিছুটা কনফিউজড। এবং যেটা বললাম যে তাকে নিজে স্টাডি করতে হবে, তিনি শ্রীলঙ্কার সাথে কেন পারছেন না। এই যে কালকে সেদিনকে যে বলটাতে আউট হলেন, তিনি এই সময়টা কিন্তু তার বোঝা উচিত ছিল যে হাসারাঙ্গা এসে বলটা কেমন হতে পারে, হাসারাঙ্গার বলটা কেমন হতে পারে। এবং রকুল ভাই যেটা বললেন যে একজন 95টা ম্যাচ তিনি ওয়ানডে খেলে ফেলেছেন, এখন কিন্তু তার বোঝা উচিত যে একটা বোলার যখন বল করছে তার ফিঙ্গার দেখে কিন্তু তার বলা উচিত, যে বোঝা উচিত যে সেটা লেগ স্পিন হবে নাকি গুগলি হবে না স্ট্রেট আসবে। তো এই অভিজ্ঞতাটা আপনি 95টা ওয়ানডে খেলে যদি না পারেন, এটা আপনার মানে একান্তই লিটনের একটা আত্মসমালোচনা জাকাত লিটনকে। কিন্তু যে কথাটা আসলে আপনি বলছেন যে হাতের অ্যাঙ্গেল দেখে বা বোলারের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে ফেলা বলটা কি ধরনের হচ্ছে, লিটন দাস তো বড় ইনিংস খেলেছেন এবং সেই অভিজ্ঞতাটা বা সেই স্কিলটা তো তার নেই, এটা তো বলা যায় না। কারণ তিনি বড় ইনিংস খেলেছেন এবং ভালো শট খেলেছেন, বলের মেরিট বুঝে অনেক বড় বড় ইনিংস তিনি খেলেছেন। সেই জায়গায় তাহলে ব্যর্থতার আবার আসছে কিভাবে? তাহলে কি কখনো কখনো তিনি বুঝতে পারছেন বোলারের মনোভাব, আবার কখনো বুঝতে পারছেন না? বিষয়টা কি এরকম না? ওই যে বললাম যে আপনার তাকে কিন্তু অনেকভাবে চেষ্টা করা হয়েছে, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে অনেকটা অ্যান্টিবায়োটিকের মতন, যে তুমি ঠিক আছে, তুমি তোমার উপলব্ধিটা করো যে যাতে কিনা তুমি রানে ফিরে আসতে পারো। কিন্তু যেটা বললেন আপনার টেকনিক্যালি সে সাউন্ড, বাট সামহাও মাঝে মাঝে কিন্তু হয় ওরকম চোখের রিফ্লেক্সটা কিন্তু কমে যায় হয়তো বা, আমি জানি না, এটা ভীষণভাবে টেকনিক্যাল একটি ব্যাপার যে তিনি কেন বুঝছেন না, কেন পারছেন না, কেন হচ্ছে না। তিনি ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছেন। আমার মনে হয় তিনি ওইভাবে যদি এগোন যে 10টি বল 20টি বল 10টি রান 20টি রান করে, তাহলে মনে হয় ওই ওই গিটটা যদি খুলে যায়, তাহলে হয়তো আমরা সেই লিটনকে দেখতে পারবো, যেটা টিম ম্যানেজমেন্ট দেখতে চায়। আসলে তার ইনিংসটা কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলে সবসময় দলের ভিতরে। নিঃসন্দেহে সেই ইম্প্যাক্টফুল একজন ক্রিকেটার, তিনি বড় ইনিংস খেলতে জানেন, তার অভিজ্ঞতাটাও এখন অনেক বেশি হয়ে গেছে। কোনো কারণে কি মেন্টাল প্রেশারের কারণে ওই রিফ্লেক্সটা কমে গেছে বা কমে যায় কখনো কখনো? মানে মেন্টাল প্রেশারটা কি তিনি একটু বেশি নিয়ে ফেলেন? এটা তো অবশ্যই থাকে এক একজন ইন্ডিভিজুয়াল। কেমন আমি যতটুকু লিটনকে জানি, তিনি মনে হয় মেন্টাল প্রেশার এইভাবে নেন না। তিনি মিডিয়া, আমি যতটুকু জানি তার সঙ্গে, তিনি মিডিয়া আসলে পড়েন না, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও দেখেন না, তিনি অনেকটা কানে হেডফোন দিয়ে সব কিছু দেখেন। তো তার মনে হয় না মানসিকভাবে অতটা ইয়ে আছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তার টেকনিক্যাল সাউন্ডের কোথাও সূক্ষ্ম কোনো জায়গাতে তিনি আসলে তার সমস্যা হচ্ছে। নিঃসন্দেহে সেই সমস্যার সমাধান আসলে তাকে নিজেকেই করতে হবে এজ এ অভিজ্ঞ ক্রিকেটার, এবং সেই জায়গায় আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে লিটন দাস একজন ধারাবাহিক ব্যাটার হয়ে উঠুক বাংলাদেশের, এবং অন্যতম সেরা ব্যাটার বাংলাদেশের, তার উপরে নিশ্চয়ই অনেক বেশি ভরসা থাকবে। সঞ্জয় শাহ, সময় একেবারে শেষ পর্যায়ে, অনেক ধন্যবাদ খেলা যোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।